সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি চলে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বর্তমানে তিনি এই মুহূর্তে ঢাকাতে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, আরো অনেকের সাথে বৈঠক করেছেন, সেসবগুলো নিয়ে আমরা পরে আসব। এই সফরকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধু কূটনৈতিক সফর, নাকি এর পেছনে বড় ধরনের কোনো ভূ রাজনৈতিক বাস্তবতা রয়েছে? আমরা এইভাবে শুরু করি। আসলে বৃহৎ শক্তি এর যে কোনো প্রতিনিধি কূটনৈতিক সফরে বিদেশে যান, সেখানে সামনে যা আলোচনা হওয়ার কথা, এর পিছনে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আলোচনা হতে পারে এবং হয়েছে। এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে গত বছর যখন 2024 যখন শেখ হাসিনা সরকারকে সরানো হয় ষড়যন্ত্রের মাধ্যমে, সেখানে আমেরিকার সম্পৃক্ততা ছিল। সেই সময় এই পল কাপুরের পজিশনে যিনি ছিলেন, ডোনাল্ড লু, তারকে বলা হয় সে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে সে সরিয়েছিল। সে ছিল ডিপ স্টেটের প্রতিনিধি। এরপরে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে ফলস ন্যারেটিভ তৈরি করে শেখ হাসিনা সরকারকে সরানো হয়েছিল, সেটাও এই ডিপ স্টেটের ডন লু ইনভলভ ছিল। তো সেই জায়গায় পল কাপুর এসেছে। পল কাপুরের খুব সুনাম রয়েছে। তিনি একজন গবেষক, তিনি একজন লার্নেড লোক। সে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না এই সমস্ত বিষয়ে যে সমস্ত প্রবন্ধ লিখেছেন এই চাকরিতে জয়েন করার আগে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই ব্যাকগ্রাউন্ডে তিনি জন লুর পজিশনে এসেছেন। সবাই আশা করছে সে ডিপ স্টেটের প্রতিনিধি নন। তিনি যেহেতু সাবকন্টিনেন্টকে ভালোভাবে জানেন, পাকিস্তানের উপরে আর্টিকেল লিখেছেন, ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন, চায়নার ব্যাপারেও তিনি জানেন। তো মনে হচ্ছে যে আমরা আশা করি যে তিনি ভূ রাজনৈতিক যে রিয়ালিটি, বাস্তবতা, বিশেষ করে বাংলাদেশের, সেইটার দিকে নজর রেখে তিনি নিশ্চয়ই বাংলাদেশের যে চলমান রাজনীতি, যে সংকট সামনে আসছে বা বর্তমানে যেটা বিরাজ করছে, এই ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। তো এগুলো হলো আমার এক্সপেকটেশন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো অ্যাকচুয়ালি কি ঘটেছে, তিনি কেন এসেছেন, সেটা বাইরে যে আলোচ্য সূচি দেওয়া হয়েছে মিডিয়াতে, আমরা সেইটাই জানি, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি আলোচনা হয়েছে সেটা জানার সুযোগ আমাদের নেই বললেই বলা চলে। তবে আমরা যদি ডটগুলো কানেক্ট করি, যে যেমন ধরেন, আমি সেটাই বলছিলাম ডক্টর নূর নবী, যে আপনারা যদি ডটগুলো কানেক্ট করেন, কারণ আপনারা তো প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন। যদিও আপনার অবস্থান যুক্তরাষ্ট্রে, কিন্তু আপনি ভ্রমণ করে যাচ্ছেন এবং পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি বিষয়টা আপনি প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছেন। এমনকি গত মাসে আপনি ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেস ক্লাবে আপনি একটি সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে আরেকজন বক্তা উপস্থিত ছিলেন, তিনি হলেন মাইকেল রুবিন। আপনারা দুইজন মিলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তুলে ধরেছিলেন। সেই প্রেক্ষাপটে আপনি যদি বলতেন যে বিহাইন্ড দ্য সিন আপনি কি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো যে আমরা যদি লক্ষ্য করি, তিনি ভারতে এবং বাংলাদেশে যাওয়ার আগে কি ঘটেছে সাবকন্টিনেন্টে, সেটা যদি একটু আমরা আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। যে যেটা আমি আগে একটু হিন্টস দিয়েছিলাম, যে 2024 জুলাই অগাস্টে বলা হয়েছিল যে বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছে, এটি গণ অভ্যুত্থান ঘটেছে। আসলে এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান না, এটা ছিল একটা ষড়যন্ত্র। আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান কান্ট্রি, টার্কি, পাকিস্তান, কাতার, এরা সবাই মিলে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সন্ত্রাসীদেরকে হায়ার করে একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে একজন পাপেট
ডক্টর ইউনূস ওয়েস্টার্ন স্বার্থের যে পাপেট, তাকে ক্ষমতায় বসানো হয়েছিল। তো শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হন, তখন তিনি বাংলাদেশটাকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বের বিভিন্ন সংস্থা সেটা সেইভাবে বাংলাদেশকে রিকগনাইজ করত। কিন্তু ইউনূস ক্ষমতা এসে 18 মাসে বাংলাদেশকে একটি ফেইল স্টেটে পরিণত করেছে। ইউনূস একজন দুর্নীতিবাজ লোক, সে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে হিউম্যান রাইটস ভায়োলেট করেছে। সে সবচেয়ে বড় অপরাধ তার, সেটা হলো যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা চালু করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। সেই হিসাবেই বাংলাদেশ আগাচ্ছিল শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসী, ধর্মীয় একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, এবং এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে সে রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে সে স্পন্সর করেছে। এটা নিউ ইয়র্ক টাইমসের এবং সারা বিশ্বের সংগঠন বলেছে। তো এই প্রেক্ষাপটে কাপুরের সাবকন্টিনেন্টে বাংলাদেশ এবং ভারতের ভ্রমণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি কথা হয়েছিল তার সাথে ভারতের। কারণ ভারত, আমরা মিডিয়াতে যেটা শুনেছি যে বর্তমানে বিএনপি সরকার, তারেক জিয়া, সে 17 বছর বিদেশে নির্বাসনে ছিল, তার আসার কোনো অবস্থায় ছিল না, কারণ সে কনভিক্টেড আসামি। কিন্তু আমরা যেটা জেনেছি যে ভারতের সাথে এবং আমেরিকার সাথে সে আলাপ আলোচনা করে শর্ত সাপেক্ষে সে বাংলাদেশে এসেছিল, এবং সেই অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের মাধ্যমে, যদিও সে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরও ভোট পেয়েছিল, সে পেয়ে ক্ষমতায় এসেছে। কারণ মুক্তিযুদ্ধের লোকরা কেন তাকে ভোট দিয়েছিল, তার কারণটা ছিল আমেরিকা এবং যে ইউনূস সরকার, যে পাপেট ছিল ওয়েস্টার্ন স্বার্থের, সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছিল, আমেরিকা সেটা সমর্থন করেছিল। এই অবস্থায় ভারত চায়নি যে বাংলাদেশে একটা ভারত বিরোধী মৌলবাদী সন্ত্রাসী সরকার প্রতিষ্ঠিত হবে জামাতের নেতৃত্বে। ভারত এটার বিরোধিতা করেছিল, এবং মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত দল, আওয়ামী লীগ সহ, তারাও প্রকাশ্যে না হলেও গোপনে জামাতকে ঠেকানোর জন্য, ইউনূস সরকারকে বিদায় দেওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো বিএনপি, আমি যেটা আগে উল্লেখ করলাম, যে তারা যে 4টা শর্তে বিএনপির তারেক জিয়া বাংলাদেশে আসার জন্য সুযোগ পেয়েছিল, সেই 4টা শর্তের ভিতরে ছিল একটা ছিল যে ভারত বিরোধী কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ বিএনপির আগে যে জামাত এবং ইউনূস সরকার যে ভারত বিরোধী যে সমস্ত কাজকর্ম পরিচালনা করতো, উস্কানি দিত, ভারত বিরোধী সন্ত্রাসীকে প্রশ্রয় দিত, সেটা বন্ধ করতে হবে। তারেক জিয়া সেটাতে রাজি হয়েছিল, এবং যে নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় এলো, সেটা বাংলাদেশের 60%-70% লোকের সমর্থিত যে দল আওয়ামী লীগ, যে দল দেশের স্বাধীনতা এনেছে, যে দল বাংলাদেশকে 17 বছর শাসন, 20 বছর শাসন করে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, সেই দলকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। এটা কোনো সাধারণ নির্বাচন হয় নাই, এটা একটা বিতর্কিত নির্বাচন। তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে। এটা ছিল দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত ছিল যে অনেকগুলো শর্তই ছিল। তো তৃতীয় শর্ত ছিল যে এই যে 7 সিস্টার, ভারতের যে 7 সিস্টারকে ডিস্টার্ব করার জন্য ইউনূস সরকার চেষ্টা করেছিল, জামাত শিবির চেষ্টা করেছিল, সেটা বন্ধ করতে হবে। তারপরে ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক শীতল ছিল, বিকজ অবৈধ সরকার ছিল ইউনূস, তো নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতায় এলে ব্যবসা বাণিজ্য করার যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটা চেষ্টা করবে ভারত সরকার। বিএনপি সরকারকে সাহায্য করতে হবে অন কন্ডিশন যে বাংলাদেশে
আওয়ামী লীগ সহ একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে, সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ভারত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আগে ছিল, 2024 আগে ছিল, সেই অবস্থায় ভারত যেতে রাজি আছে। তো এখন বল হলো কোর্টে, আমাদের তারেক জিয়ার কোর্টে, বিএনপি সরকারের কোর্টে। তো এই অবস্থায় পল কাপুর এসে ভারতের সাথে কি আলোচনা করেছে? প্রথমত সে ভারতে গিয়েছিল, যদিও ওপেন এজেন্ডাতে আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের সে সমস্ত চুক্তি সেগুলোকে আরো বাড়ানোর জন্য সে ভারতে গিয়েছিল, কিন্তু যদিও সরকারিভাবে নবী ভাই, আপনি যে কথাটা শুরু করলেন সেখানে আমি শুধু একটু সংযোগ করতে চাই আপনার সাথে। ধন্যবাদ। দিল্লি সফরের তাৎপর্য আসলে আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে প্রশ্ন আসছে যে কালকেও ঢাকাতে তথাকথিত এনসিপি সিলেটে যে দিল্লি না সিলেট স্লোগান দিচ্ছিল, তারপর আজকেই আবার ভারতীয়দের সাথে তারা বসেছে। বাংলাদেশে আমি এই কথাটাই বলবো, বাংলাদেশে আসার আগে পল কাপুর দিল্লি সফর করেছেন। আপনার মতে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশ ইস্যুতে আগে ভারতের সঙ্গে আলোচনা করলো? এটি কি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সমন্বয়ের ইঙ্গিত? এটা নিয়ে এটা দুইভাবেই বলা যায়। এটা সাউথ ইস্ট এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত একটা বড় প্লেয়ার, এই কথা তো অস্বীকার করা যাবে না। আর ভারতের সাথে আমেরিকার সম্পর্ক বাংলাদেশ নিয়েই এবং আরো অন্যান্য কিছু কারণে খুব শীতল ছিল গত একটা বছর, মানে রোলার কোস্টারের মতো। এই আমেরিকার প্রেসিডেন্ট মিডিয়াতে এক কথা বলে, আবার ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরো অন্য কথা হচ্ছিল। তো যাই হোক, আমরা যতটুকু জেনেছি যে এই চড়াই উত্তর পেরিয়ে ট্যারিফ ইস্যুতে সমঝোতা করে ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্ক স্থাপন হয়েছে, স্বাভাবিক পর্যায়ে চলে গেছে। এবং গত বছর ফেব্রুয়ারি মাসে যখন মোদি ভ্রমণ করে ওয়াশিংটন, সেখানে সাংবাদিক সম্মেলনে দুজন পাশাপাশি বসে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত আমেরিকার স্বার্থ দেখবে, এবং যেহেতু বাংলাদেশ এর ব্যাপারে ভারত মোদি বেশি জানে, সে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই কথা বলার 7 দিন পরেই উল্টো পথে আমেরিকা হেঁটেছিল। যাই হোক, ফাইনালি আন্ডারস্ট্যান্ডিং একটা এসেছে, সমঝোতা এসেছে। সেটা হলো যে এখন থেকে, অর্থাৎ এই চুক্তি তাদের স্বাভাবিক অবস্থা স্থাপন করার পরে ভারত এবং আমেরিকা বাংলাদেশের ব্যাপারে একই দৃষ্টিতে দেখবে, এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেই অবস্থায় বাংলাদেশের নিয়ে কি আলোচনা হবে সেটা জানার জন্য ভারতের যে মনোভাব বা তাদের চিন্তাধারা, সেটা জানার জন্য দিল্লিতে যাওয়াই স্বাভাবিক। তো দুটো কারণেই ভারতের পল কাপুরের প্রথম ফার্স্ট লেগ অফ জার্নি হওয়া উচিত। একটা হলো আপনি উল্লেখ করেছেন সাউথ ইস্ট এশিয়া বা ভূ রাজনৈতিক কারণে, সেকেন্ড হলো ভারত কি এক্স্যাক্টলি কি ভাবছে বাংলাদেশকে নিয়ে, সেটাও জানার জন্য। তো সেইটা জেনেই তিনি বাংলাদেশে এসেছেন, এবং সেখানে আমি যতটুকু জেনেছি ভারত পল কাপুরকে স্পষ্টভাবে বলেছে যে ভারতের স্বার্থ হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং ইউনিভার্সাল ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, এটা ভারত চায়। এই মেসেজটা পল কাপুরকে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার, আর আরেকটি হলো যে যাতে এটা কোনো ক্রমে এখানে কোনো উগ্রবাদের সরকার না হয়। আমি ভারতীয় প্রধান সেকেন্ড পয়েন্টটা ওইটা আমি বলতে চাচ্ছিলাম, যে সেকেন্ড পয়েন্ট হলো যে ভারত কখনো বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী সরকার মেনে নেবে না।